আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে আজকের ক্লাসটি নেওয়ার জন্য। আজকের আমাদের ক্লাসটি ছিল সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং ক্লাসটি নেওয়ার জন্য চলে আসলাম আমি আপনাদের মাঝে। তো আজকে একটু মজাদার ক্লাস নিব। তো সবাই আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে আমাদের পরবর্তী ক্লাসের জন্য, মানে পরবর্তী পরীক্ষার জন্য। দ্যাট ইজ সামনে যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে 12 তারিখ বিটিসি কি জানো বিপিডিবি, তারপর ওই যে আইসিটি মিনিস্ট্রি, সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে এবং এমসিকিউর জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট হবে। সো আমরা আমরা সবাই আজকে ওই ক্লাসটার জন্য পড়ব। তো তার আগে সবাই আমাকে কমেন্ট করেন তো সাউন্ড এন্ড ভিডিও ক্লিয়ার কিনা। সি প্রোগ্রামিং 1, সবাই কি সাউন্ড এবং ভিডিও দুইটা জিনিসকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু জানান। সাউন্ড ক্লিয়ার, তাই না? সাউন্ড ক্লিয়ার, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সো আমরা দেখতে পাচ্ছি প্রায় 55-60 জন চলে আসছে। আচ্ছা, সো আমরা হলো যে এখন পড়াবো, তার মাঝখানে আপনারা যারা যারা সমস্যায় পড়বেন আমাকে একটু জানাবেন কি কি সমস্যায় পড়ছেন। আচ্ছা, কেন কোন কোন জায়গাতে আপনারা সমস্যা পড়বেন একটু জানাবেন। তো আমি আজকে ফর এমসিকিউ অ্যান্ড ফর রিটেন দুইটা জিনিসের জন্য পড়াবো এবং ডিপলি পড়াবো কিছু জিনিস, হ্যাঁ ডিপলি, যেগুলো আপনারা বুঝবেন, আশা করি খুব সুন্দরভাবে বুঝবেন। তো সেটা সেটা না ক্লিয়ারলি আমি আসলে বোঝানোর চেষ্টা করবো আর কি। হ্যাঁ, কিছু জিনিস যেগুলোর মধ্যে আপনাদের কনফিউশন আছে, যেমন সি প্রোগ্রামিং কিন্তু খুবই সহজ, হ্যাঁ, তারপরেও আপনাদের মধ্যে কিছু কনফিউশন থাকবে, সেই কনফিউশনগুলো দূর করার জন্য আমি পড়াবো। সো সবাই একটু সাথে খাতা কলম নেন, যারা বাসায় আছেন তারা সাথে খাতা কলম নেন। আমি যা যা বলি একটু লিখবেন। অনেক কথা আছে আমি যেগুলো মুখে বলবো কিন্তু বোর্ডে লিখবো না, সেগুলো একটু লিখে নেবেন, হ্যাঁ, সেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছেন আপনারা। তো খাতা কলম নিলে আপনাদের জন্যই সুবিধা, আমাদের জন্য মানে সুবিধা পাবেন আর কি, আশা করা যায় আর কি। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য মেইন থিং। সো কোনো যদি সমস্যা হয়, কোনো কিছু বুঝতে বা কিছু যদি না বুঝতে প্রবলেম হয় বা কোনো ঝামেলা যদি সমস্যা হয়, তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি কমেন্টে হলো যে রিপ্লাইগুলো দিয়ে দিব। সো আমি আর 2 মিনিট পর থেকে পড়ানো শুরু করব, মানে 8:15 থেকে। সো 8:15 থেকে আমি টানা পড়াবো। হ্যাঁ, পড়ার মাঝখানে আমি কিছু কোশ্চেন দিব, কোশ্চেনগুলো অ্যান্সার সাথে সাথে দিয়ে দিবেন, যারা পারবেন তারা কোশ্চেনগুলো অ্যান্সার সাথে সাথে দিয়ে দিবেন, তাহলে খুব বেশি সুবিধা হবে। হ্যাঁ, সো আমি হলো প্রোগ্রাম লিখে লিখে কিছু জিনিস বুঝাবো যেগুলো আপনাদের জন্য খুবই সুবিধা হবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, খুবই সুবিধাজনক জিনিস পড়াবো, যেগুলো পরীক্ষায় আসছে তার আলোকে পড়ানো হবে। আর আজকের যে ক্লাসটা নিচ্ছি সেটা আসলে এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার হলো যে এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ যে ইয়াগুলো আছে, মানে যেগুলো এমসিকিউ ছাড়া আছে, সে রিটেনগুলো, সেগুলোতে সাধারণত সি প্রোগ্রামিং থেকে প্রোগ্রামিং লিখতে দেয়। সো প্রোগ্রামিং লেখাটা হলো প্র্যাকটিসের ব্যাপার। আর আমি এখন যেগুলো বলবো সেগুলো খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট এবং আপনার এমসিকিউর জন্য আসবে। সো 70-80 জন লাইভটা দেখছেন, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, আশা করি তো খুবই সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে চলে আসি সি প্রোগ্রামিং এর একটা ছোট টপিক নিয়ে, সেটা হলো হিস্টোরি। হ্যাঁ,
হিস্টোরি, সি প্রোগ্রামিং হিস্টোরি পরীক্ষায় অনেকবার আসছে। তো প্রথমে সি প্রোগ্রামিংটা কি জিনিস, প্রোগ্রামিং কি জিনিস আমরা সবাই জানি, আমরা যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়ে আসছি সবাই কম বেশি। সো প্রোগ্রামিং হলো এক ল্যাঙ্গুয়েজ যেটা যেটা একটা কমান্ড, যেটা একটা স্ট্রাকচার, যেটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে, এবং যেই ল্যাঙ্গুয়েজ বা ভাষার মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে আমরা যে কোনো কাজ সম্পাদন করতে পারি। ওকে ফাইন। তো প্রথমে যদি হিস্টোরিতে চলে যাই, হিস্টোরিতে আমাদের সি প্রোগ্রামিংটা যে ডেভেলপ করেছে তার নাম হলো ড্যানিশ রিচি। হ্যাঁ, বেচারা অনেক আগে মারা গেছে, 2012 সালে মারা গেছে ড্যানিশ রিচি, 12 সালে মারা গেছে। তো এই বেচারা হলো বেল ল্যাবরেটরিতে জব করতো। কোথায় জব করতো? বেল ল্যাবরেটরি। বেল ল্যাবরেটরি হলো যেখানে জাভা উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? যেখানে জাভা উৎপন্ন হয়েছে, মানে জাভাকে বানানো হয়েছে, সেই বেল ল্যাবরেটরিতে সে সে হলো সি প্রোগ্রামটা বানাইছে। কত সালে বানাইছে? 1970 সালে। আচ্ছা, এখন আমরা যা কিছু করি না কেন সব কিছুর মধ্যে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। সব কিছুর মধ্যে কি থাকে? একটা উদ্দেশ্য থাকে। তো উদ্দেশ্যটা কি, যে কেন আমরা আসলে এই কাজটা করছি? ধরেন আমি আমি একটা জায়গায় যাব, হ্যাঁ, ঘুরতে মনে করেন, তো উদ্দেশ্য কি? হয়তো আমি আনন্দ করব, মজা করব, দ্যাটস কাইন্ড অফ, মানে এটা একটা উদ্দেশ্য আর কি। তো সেই উদ্দেশ্য থেকে বেচারা কি উদ্দেশ্য থেকে সি প্রোগ্রাম বানাইছে? সে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করতেছিল। সে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করছিল, যেই সিস্টেমটা আমেরিকার ওই যে কি বলে, আমেরিকার মানে সেনাবাহিনীর কাজের জন্য ব্যবহার করার জন্য সে একটা অপারেটিং সিস্টেম বানাচ্ছিল, যেটার নাম হলো ইউনিক্স। যেটার নাম কি? ইউনিক্স। সো এই ইউনিক্সটা সে কি দিয়ে ডেভেলপ করছে? সি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করছে আর কি। তো সেই কারণে সে সি ল্যাঙ্গুয়েজটা বানিয়েছিল। কোথায়? বেল ল্যাবরেটরিতে বানাচ্ছিল। কোথায় বানাচ্ছিল? বেল ল্যাবরেটরিতে। কত সালে? 1970 সালে। এবং কি ড্যানিশ রিচি। তো কোনো একটা সহজ পরীক্ষায় আসছে যে ড্যানিশ রিচি কি হলো, মানে কেন বানাইছিল? ড্যানিশ রিচি কি করছিল? বেল ল্যাবরেটরিতে 1970 সালে বানাইছিল। তো পরীক্ষা আসছিল যে সি প্রোগ্রামিং এর জনককে। সো দিস ইজ কল্ড সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক। আচ্ছা, তো আমরা নিশ্চয়ই এ পর্যন্ত বুঝেছি, এই পর্যন্ত অনেক সহজ। ওকে, সো এখান থেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমরা একটা জিনিসের ধারণা পেতে পারি, হ্যাঁ, সেটা হলো প্রসিডিউরাল প্রোগ্রামিং। সেটা হলো কি? খুবই ইম্পর্টেন্ট জিনিসটা পরীক্ষা আসে। প্রসিডিউরাল প্রোগ্রামিং এই জিনিসটা পরীক্ষা আসে। সবাই আমরা একটু বুঝবো এই জিনিসটা কি। হ্যাঁ, প্রসিডিউরাল প্রোগ্রামিং জিনিসটা কি, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য লাগবে। সো এটাকে আমরা একটু দেখবো, এখন বুঝবো আমরা। হ্যাঁ, তো আচ্ছা, প্রসিডিউরাল প্রোগ্রামিং হলো আসলে আমাদের আগের দিনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। কোন দিনের? আগের দিনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, অর্থাৎ 1957 সাল থেকে 1964 সাল পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজগুলো আবিষ্কৃত হয়েছে, 1957 থেকে 1964 সাল পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজগুলো আবিষ্কৃত হয়েছে তাদেরকে বলা হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রসিডিউর মানে একটা প্রসিডিউর অবলম্বন করে। ধরেন 1 by 1 এক্সিকিউট হচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, এরকম এক্সিকিউট হচ্ছে। বা যেই ল্যাঙ্গুয়েজগুলো থেকে আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং আসছে, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। পরীক্ষায় প্রায় আসে যে ভাই প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিম্নের কোনটি বা এইসব কি। সো আমরা লিখবো ফরটান, অ্যালগল, কোবল, তারপরে পিএলআই, এই যে ব্যাপারগুলো, বেসিক, প্যাসকেল, এগুলো হলো আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো? প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা, শাওন ভাই উনি প্রশ্ন করছে সি ইজ এ লো মিড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি এখনো ওই জিনিসে আসি নাই। হ্যাঁ, আমি ওটাই আমি পড়াবো একটু পরে, জাস্ট এক স্টেপ পরে। হ্যাঁ, আমি একটু পড়াই, আপনার কনফিউশন আমি দূর করবো এখনই। হ্যাঁ, ওকে। সো
এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, এটা হলো আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফর্টাল, অ্যালগো, পিএলএসকেল, এই জিনিসগুলোকে আমরা বলবো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা হিস্টোরি বুঝেছি নিশ্চয়ই, তাই না? হিস্টোরি, সি প্রোগ্রামিং কখন আবিষ্কৃত হয়েছে? সো সি প্রোগ্রামিং এর আগের যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলো প্রসিডিউরাল প্রোগ্রামিং, এবং এই প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণগুলো আমরা দেখলাম ফরটান, অ্যালগো, কোবল, পিএলএসকেল, এগুলোকে আমরা বলবো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আচ্ছা আমি যেভাবে পড়াচ্ছি তাতে কি বোর্ডটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে না? ক্লিয়ারলি একদম, মানে বোর্ডটা পুরো একদম ক্লিয়ার না? একটু কমেন্টে জানান দু একজন যে আমার পুরো একটা লেখা বা পুরো কিছু সবকিছু বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন যে পুরো সবকিছু বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার ভাই? ওকে, হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। সো আমরা একটু দেখি, হ্যাঁ, আমরা কয়েকটা জিনিস দেখবো এখন। সো এই যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখলাম, সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছি। ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা তিন ভাগে ভাগ করছি। কয় ভাগে ভাগ করছি? তিন ভাগে ভাগ করছি। হ্যাঁ, তিন ভাগ। তিন ভাগের নাম কি? হাই লেভেল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কয় ভাগে ভাগ করছি? তিন ভাগে ভাগ করছি। একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখন আমরা দেখব যে এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। এটা পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, এটা পরীক্ষায় বেশি আসে। তো আমরা অনেক মজা করে একটু জিনিসটা একটু বুঝবো। হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি জিনিস, হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি জিনিস। হ্যাঁ, তার আগে আমরা একটু একটা জিনিসে চলে যাই। হ্যাঁ, একটা জিনিসে চলে যাই, একটা স্ট্রাকচারে, একটা পাশে একটা স্ট্রাকচার আপ করি, সেটা বুঝলে সুবিধা হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলার, ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো মেশিন, মেশিন ল্যাঙ্গুয়েজ, ফাইনালি আবার হার্ডওয়্যার, ফাইনালি কি আমার হার্ডওয়্যার। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, একটু সহজে একটা জিনিস বুঝবো 1 মিনিটের মধ্যে। আচ্ছা, সো একটু জিনিস বুঝি একটু। হ্যাঁ, ভিডিও কি ওরে আপলোড থাকবে? তাহলে কিছু মিস্টেক হতে তুই তো। হ্যাঁ হ্যাঁ, নাজমুল শাহাদ, ভিডিও আপলোড থাকবে। হ্যাঁ, সব আপলোড থাকবে। সো আমরা একটু একটু বুঝি। হ্যাঁ, পরে কথা বলি। প্রথমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কেন হাই লেভেল বলা হয়? সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হলো এমন ল্যাঙ্গুয়েজ যেটা হলো ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ক্লোজ টু কি? হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানে একদম কাছাকাছি হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো ক্লোজ, একদম কাছাকাছি হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো, হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো ক্লোজ। হ্যাঁ, আচ্ছা, তারপর কি? অলমোস্ট এভরিথিং আছে, সব কিছু পাওয়া যাবে, সব কিছু আছে, সব কিছু আছে। কি আছে? বিল্ড ইন আছে, বিল্ড ইন আছে। মানে ধরেন আপনি একটা ফাংশন লিখবেন যে শর্ট, যেমন ধরেন আমি লিখলাম যে শর্ট এ 100, একটা ভ্যালু লিখে দিলাম।
তাহলে সে কি করলো, সাথে সাথে অটোমেটিক শর্ট করে দিল, কারণ কি তার শর্ট করা যা কিছু আছে ওর ভিতরে লিখে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে কি এটার মধ্যে এভরিথিং দ্যাট প্রোগ্রামিং মাইট নিড টু অলরেডি বিল্ট ইনটু ইউর ল্যাঙ্গুয়েজ, মানে সব কিছু এটার মধ্যে দেওয়া আছে, এটা একদম মানুষের মতো ল্যাঙ্গুয়েজ এবং সব কিছু বিল্ট ইন আছে। এটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্রাইটেরিয়া। আরেকটা মেইন ক্রাইটেরিয়া হলো অ্যাকচুয়ালি এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তো আমি এগুলো লেখা দিতে পারি, তাই না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা দিতে পারি, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মেইন ক্রাইটেরিয়া হলো এই বেচারা হাই লেভেল থেকে সরাসরি অ্যাসেম্বলিতে ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। কোথায় কনভার্ট হয়? সরাসরি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। দ্যাটস ওয়াই এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা কি বুঝতে পারছি কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ সেটা একদম বিল্ট ইন সব কিছু দেওয়া আছে এবং সব কিছু হলো যে অলরেডি ইয়ের মতো, মানে অলরেডি কি মানে প্রোগ্রামিংয়ের ভাষার মতো ব্যবহার করা যায়, মানুষের ভাষার মতো ব্যবহার করা যায় এবং সব কিছু অনেক ম্যাক্সিমাম সব কিছু বিল্ট ইন দেওয়া আছে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটাকে আমরা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল কি কি আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল আছে জাভা, পাইথন, সি শার্প, এই ব্যাপারগুলোকে আমরা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটি সবাই বুঝছি কেন হাই লেভেল বলা হয়? একটু কমেন্ট করে জানান, একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেন হাই লেভেল বলা হয়। তাহলে আমি আপনাদের নেক্সট স্টেপে চলে যাব। হ্যাঁ, আমি একটু এই নেক্সট স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা আসলে বুঝতে ঝামেলা হলেও, হ্যাঁ মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা বুঝতে ভালো হলেও আমরা একটু বুঝাবো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা একটা ভাই কোশ্চেন করেছেন, হ্যাঁ জি ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, একটা ভাই কোশ্চেন করছেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে কি? আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে কি, এটা আসলে আমরা ভার্সিটিতে পড়ে আসার কথা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো একটা লিঙ্কার টাইপের, হ্যাঁ লিঙ্কার। ধরেন আমি কম্পিউটার প্রোগ্রামিং লিখলাম এ সমান বি প্লাস সি, হ্যাঁ, তখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এটা লেখা হবে অ্যাড S0 S1 S2। তাহলে এই S0 S1 এই S2, হ্যাঁ এই এই বি এর মানটা আসলে এই S1 রেজিস্টারে আছে, সি এর মানটা S2 রেজিস্টারে আছে, আর এর যোগফলটা আমরা পাবো S0 এর মধ্যে, মানে রেজিস্টারের নাম ডিরেক্টলি রেজিস্টারের নাম দিয়ে সরাসরি যদি আমরা যে কাজগুলো করি সরাসরি ডিরেক্টলি রেজিস্টারের নাম দিয়ে, অর্থাৎ সরাসরি ডিরেক্টলি রেজিস্টারকে অ্যাক্সেস করা হয় যেই লেভেল ল্যাঙ্গুয়েজে, তাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় জিনিস হলো আমাদের কোডগুলোকে কম্পাইল করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি করে মেশিন ল্যাঙ্গুয়েজের কাছে পাঠায় দেয়। যখনই ফাইনালি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায় তখনই হার্ডওয়্যার বুঝতে পারে বা প্রসেসর বুঝতে পারে যে আমার কাছে যে কোডটা আছে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ আসছে, তখন সে সেই জিনিসটাকে বুঝতে পারে। আচ্ছা, সো আমরা এবার চলে আসি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো তাহলে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি লেভেল ল্যাঙ্গুয়েজ? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। যিনি কোশ্চেনটা করেছেন তার নামটা ভুলে গেছি ভাই, আপনি তাহলে বুঝে নিন। হ্যাঁ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি? যেটা হলো বিল্ট ইন প্যাকেজ কম আছে এবং অনেক কিছু কম আছে, সেটাকে আমরা বলবো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সেটাকে আমরা কি বলবো? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো ব্যাপারটা এরকম, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ সে কি করে ইন্টারঅ্যাক্ট করে কার সাথে? হাই লেভেলের সাথে এবং লো লেভেলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাহলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি? যেই লেভেলের ল্যাঙ্গুয়েজে ফাংশন বিল্ট ইন ফাংশন কম আছে, মানে বিল্ট ইন ফাংশনগুলো কি হাই লেভেল থেকে অনেক কম আছে এবং যে কিনা কি করতে পারে? ইন্টারঅ্যাক্ট করতে পারে। ইন্টারঅ্যাক্ট মানে সংযোগ রাখতে পারে কার সাথে? উইথ হাই লেভেল অ্যান্ড লো লেভেল। যে কি করতে পারে? হাই লেভেল এবং লো লেভেল এগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তাকে কি বলা হয়? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে একটা সমস্যার ব্যাপার আছে। সাজ্জাদ এইচ কেরন নামে একজন বলছে, আমি ওনার জিনিসটাকে সুন্দরভাবে আমি ব্যাখ্যা দিচ্ছি ওনার কথাটা। হ্যাঁ, ওনার কথা অনুযায়ী আমি আপনাদেরকে একটু বুঝাবো, এই জিনিসটা খেয়াল করবেন সবাই। সেটা হলো ইন্টারনেটে অনেক জায়গায় লেখছে সি ইজ হাই লেভেল। সি কি? হাই লেভেল। ইন্টারনেটে অনেক জায়গায় দেওয়া আছে, কিন্তু ওইটা ভুল।
তাহলে ড্যানিশ রিচির যে বইটা যিনি লিখছে ওই বইটা আমি পড়ছিলাম আর কি, হ্যাঁ। ওই বইটা থেকে আমি পুরোটা পড়ছি, আসলে সি কোন লেভেল ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে একটা সমস্যা ছিল। তো ড্যানিশ রিচি যেটা বলছে, ড্যানিশ রিচি বলছে যে সি হলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সি কি লেভেল ল্যাঙ্গুয়েজ? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিব, হ্যাঁ। তো ড্যানিশ রিচি বলছে সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলছে? কারণ সি ক্যান ইন্টারেক্ট, মানে সি হলো কি কখনো কখনো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, কখনো কখনো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, আবার কখনো মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো মাঝে মাঝে ভিতরে মানে ফার্স্ট যখন ডাটা নেয় তারপরে যখন সে কম্পাইল করে তখন সি কোডে পরিণত হয়, হাই লেভেল থেকে সি কোডে পরিণত হয়, তারপর অ্যাসেম্বলি, তারপর মেশিন, তারপর হার্ডওয়্যারে যায়। তাহলে এই যে হাই লেভেল থেকে সি লেভেল কোডে পরিণত হয়েছে, এই কাজটা করা যেহেতু করে সেজন্য সিকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ধরা হয়। সো ড্যানিশ রিচি যেহেতু সি এর উদ্ভাবক এবং সে যেহেতু বলছে সি মিড লেভেল অনুযায়ী কাজ করে, সো আমরা ধরে নিব সি ইজ এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কিন্তু নেটে কিছু কিছু জায়গায় দেওয়া আছে সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না। তাহলে কি দেবো? সি অ্যান্ড সি প্লাস প্লাস ইজ এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ধরে নিব। কেন? বিকজ সি ক্যান ইন্টারাক্ট উইথ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো ইন্টারাক্ট উইথ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো পড়া শেষ হলে ড্যানিশ ম্যাকরিচি অ্যাকচুয়ালি ওনার নাম, সো ওই বইটার ওই অংশটুকু আপনাদেরকে আমি দিয়ে দিব, হ্যাঁ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি? সে কিছুই নাই, সে শুধু কি ইনস্ট্রাকশন সেট জেনারেট করে, ইনস্ট্রাকশন সেট জেনারেট করে, সেজন্য তাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলার, তারা কি করে, তারা কি করতে পারে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলার সে হলো মানে জাস্ট মেশিন ইনস্ট্রাকশন জেনারেট করতে পারে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সো আমরা এই তিনটা জিনিস বুঝলাম আশা করি। তো আমি একটু আবার ছোট করে বলে দিই, সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো যেটা সব ফাংশনালিটি আমাদের কাছে দেওয়া আছে এবং যে কি করতে পারে ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা, পাইথন। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যে ইন্টারেক্ট উইথ বোথ হাই লেভেল অ্যান্ড লো লেভেল, সেটা সি অ্যান্ড সি প্লাস প্লাস। আর যেটা ইনস্ট্রাকশন সেট জেনারেট করে, মানে মেশিন ইনস্ট্রাকশন সেট জেনারেট করে, সেটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন অ্যাসেম্বলার মেশিন ইনস্ট্রাকশন সেট কি? যেমন ধরেন অ্যাড, S0, S1, S2, তারপরে সাব সেম জিনিস, তারপর লোড, তারপরে কি স্টোর। তো এই অপারেশনগুলো যারা করে মানে মেশিন লেভেলে তাদেরকে বলা হয় অ্যাসেম্বলার, হ্যাঁ। এই অ্যাসেম্বলার আপনারা মাজম কোড করছেন, MASM মাজম নামে একটা কোড করছেন, যেটা হলো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ করে থাকে আর কি, হ্যাঁ। সো আমরা বুঝে ফেললাম হাই লেভেল, লো লেভেল অ্যান্ড মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। তো আপনারা আমরা সবাই বুঝছি এতগুলো, আমরা যদি বুঝে থাকি তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসবে। আমরা কি বুঝছি? সাউন্ড বাই কোশ্চেন করেছিলেন, উনি নাকি বুঝতে পারছেন, ভেরি গুড, বুঝতে পারলে ভালো। সো আমরা সি প্রোগ্রামিং এর কিছু জিনিস দেখব। তার আগে আমরা কয়েকটা জিনিস লিখবো, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারলে ভালো, হ্যাঁ। সো আমরা কয়েকটা জিনিস দেখি। ক্যারেক্টারিস্টিক্স অফ সি, হ্যাঁ। সি প্রথমে হলো আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স লিখি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি কি পেলাম? মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো? যে স্মল সাইজ অনলি 32 কিওয়ার্ড। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝাই, হ্যাঁ। যারা একদম নতুন বেসিক, 32 কিওয়ার্ড মানে কি, হ্যাঁ। এই জিনিসটা পরীক্ষা আসবে, খুবই ইম্পর্টেন্ট। তো 32 কিওয়ার্ড মানে ধরেন যেগুলো সিতে রিজার্ভ, যেগুলো আমরা ইউজ করতে পারবো না, যেগুলো সিতে রিজার্ভ, যেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না, সেগুলোকে বলবো আমরা কিওয়ার্ড। এই 32টা সি তার নিজস্ব কাজে ব্যবহার করবে। যেমন ধরেন ইন্টিজার, ফ্লোট, কি বলে, ফর, হোয়াইল, এই কয়েকটা এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সি তার নিজস্ব কাজে ব্যবহার করে। এগুলো কি করে? সি তার নিজস্ব কাজে ব্যবহার করে, এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না।
তো এই যে নিজস্ব কাজে ব্যবহার করতেছে এরকম কয়টা কিওয়ার্ড ব্যবহার করে, 32 কিওয়ার্ড ব্যবহার করে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, সি একটা কি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, পরীক্ষা আসে স্ট্রাকচার্ড, সি একটা হলো স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, যেটা পরীক্ষায় প্রায় আসে। সি কি একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো আচ্ছা আর একটা হলো এটা হলো হ্যান্ডেল লো লেভেল অ্যাক্টিভিটি, অর্থাৎ লো লেভেল অ্যাক্টিভিটিকে সে হ্যান্ডেল করতে পারে। কি বললাম, লো লেভেল অ্যাক্টিভিটিকেও সে হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, সো এই যে ফ্যাক্টরটা, হ্যাঁ এই যে ফ্যাক্টরটা, এটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক্স অফ সি প্রোগ্রামিং। এটাকে আমরা কি বলবো, ক্যারেক্টারিস্টিক্স অফ সি প্রোগ্রামিং। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এখন জিনিসটাকে মুছে ফেলি। ওকে, সো আমরা এখন নতুন জিনিসের পড়ায় চলে যাই। আচ্ছা, সো সি কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখব। হ্যাঁ, তাহলে আমরা প্রোগ্রামিং লিখি, তাহলে মেইন include main integer লো লেভেল অ্যাক্টিভিটি বলতে ধরেন যে ডিরেক্টলি সে কি কাজ করতে পারে, একদম ছোট ছোট প্রোগ্রাম, মানে ছোট ছোট কোডগুলোকে ডিরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে, এগুলো হলো লো লেভেল অ্যাক্টিভিটি। হ্যাঁ, লো লেভেল অ্যাক্টিভিটি ধরেন একদমই কি বলে, যে কাজগুলো আসলে জাভা হ্যান্ডেল করতে পারে না, মেশিন কোড করে, সেই কাজগুলো ডিরেক্টলি সি হ্যান্ডেল করতে পারে, এগুলো আর কি। হ্যাঁ, সো লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা অ্যাসেম্বলি বুঝি। আচ্ছা, কি করে সি কাজ করে, হ্যাঁ সেটাকে আমরা একটু দেখব। তো যখন সি প্রোগ্রাম কাজ করে তখন সে কম্পাইলার কি করে, কম্পাইলার আমরা যখন সি প্রোগ্রামকে রান করব তখন কম্পাইলার সেটাকে নিয়ে কাজ করা শুরু করবে। ঠিক আছে, তো কম্পাইলার কি করবে, সোর্স ফাইলটাকে নিয়ে কাজ করবে। কম্পাইলার কাকে নিয়ে, সোর্স ফাইল নিয়ে কাজ করবে। হ্যাঁ, কম্পাইলার পরে সেটা একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট করবে। সেটা কি করবে, একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট করবে, অবজেক্ট ফাইল নিয়ে কাজ করবে। হ্যাঁ, তাহলে ধরেন যদি এই প্রোগ্রামটার নাম যদি আমি দিই ফার্স্ট, তখন কম্পাইলার কাজ করবে ফার্স্ট ডট সি কে নিয়ে। যখন অবজেক্ট ফাইল ক্রিয়েট করবে, অবজেক্ট ফাইলে কে ক্রিয়েট করবে, লিঙ্কার ক্রিয়েট করবে, অবজেক্ট ফাইলে ক্রিয়েট করবে লিঙ্কার। তখন সে একটা ফাইল তৈরি করবে ফার্স্ট, সেম ফাইলটাকে ডট অবজেক্ট, ফার্স্ট ডট অবজেক্ট ফাইল ক্রিয়েট করবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে লাস্টে যে একদম লোডার কাজ করবে, লাস্টে যে কে কাজ করবে, লোডার কাজ করবে কাকে, ফার্স্ট ডট ইএক্সি ফাইল নিয়ে কাজ করবে, ফার্স্ট ডট ইএক্সি ফাইল নিয়ে কাজ করবে, ফাইনালি এক্সিকিউশন হবে। তাহলে যদি আমরা বলি যে সি প্রোগ্রামিং কিভাবে কাজ করে, তখন আমরা বলবো যে সি প্রোগ্রামিং কাজ করে প্রথমে কম্পাইলার অর্থাৎ ফার্স্ট ডট সিতে সোর্স ফাইলটাকে ফার্স্ট ডট সি নামে একটা এক্সটেনশন দিয়ে কাজ করে। তারপর এই ফাইলটা থেকে লিঙ্কার কি করে, অবজেক্ট ফাইল ক্রিয়েট করে, ফার্স্ট ডট অবজেক্ট নামে একটা ফাইল ক্রিয়েট করে। তারপর লোডার হলো ফার্স্ট ডট ইএক্সি নামে একটা ফাইল ক্রিয়েট করে, দেন আমরা ফাইলটা এক্সিকিউশন হয়ে যায়, দেন আমাদের ফাইলটাকে এক্সিকিউট হয়ে যায়। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য থিং। ওকে ফাইন। সো আমরা এই জিনিসটা এখন মুছে ফেলবো। আমরা এটাকে মুছে এখন একটা এমসিকিউ দেখবো, যেটা এই সব পড়ার মধ্যে পরীক্ষা আসছিল। হ্যাঁ, এইসব পড়ার মধ্যে পরীক্ষা আসছিল। ওকে,
হ্যাঁ, সো যেভাবে আসছিল পরীক্ষা আসছিল এই যে, আচ্ছা আমরা এটা দেখি, এটা কি হেডার ফাইল studio.h হেডার ফাইল। হেডার ফাইল মানে কি অনেকটা মানে লাইব্রেরি ফাংশনের মতো, অনেকটা লাইব্রেরি লাইব্রেরি ফাংশন। অর্থাৎ যখন যখন একটা ফাংশনের ডেফিনেশন ভিতরেই দেখা যায়, যেমন প্রিন্টএফ। প্রিন্টএফ মানে যে কি করা, প্রিন্ট করা। প্রিন্টএফ মানে হলো প্রিন্ট করা, কোথায়, স্ক্রিনে প্রিন্ট করা, স্ক্রিনে প্রিন্ট করা। তো এই যে স্ক্রিনে প্রিন্ট করবে, সেই প্রিন্টটা কাজ করে কে, সেই প্রিন্টটা যে কাজ করবে সেটা কিভাবে বুঝবে, সেটা বুঝবে এই লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। কার মাধ্যমে বুঝবে, এই লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। সো লাইব্রেরি ফাংশন কি করে, প্রোভাইড করে এই যে বিল্ট ইন ফাংশনগুলো আছে তার কোনটা কোনটা কাজ সেটা ভিতরে লিখে দেওয়া আছে, ফলে কষ্ট করে আমাদের এটা লিখতে হয় না, কষ্ট করে সেটা আমাদের আর লিখতে হয় না। দ্যাটস ওয়াই এটা হলো লাইব্রেরি ফাংশন। তো আমাদের কিছু কিছু লাইব্রেরি ফাংশন আছে, যেমন math.h, conio .h, তারপরে কি আছে iostream.h, এরকম টাইপের ফাংশন আছে। তো একটা পরীক্ষা বেরিয়ে আসছিল যে হুইস .h, বি নম্বর iostream.h, সি নম্বর ছিল হলো math.h, ডি নম্বর ছিল insight.h। তো কোনটা অ্যান্সার হবে এটার, এটা অ্যান্সারটা কি হবে ভাইয়া না পুরা, আমরা সবাই জানি এটা খুবই সহজ একটা কোশ্চেন। এটা অ্যান্সারটা কি হবে, সো এটার অ্যান্সারটা কি হবে, আমরা সবাই জানি যে insert.h নামে কোনো লাইব্রেরি ফাংশন নাই। ইনসাইট ডট কোনো লাইব্রেরি নামে কোনো, হ্যাঁ, লাইব্রেরি ফাংশন নাই। সজীব হোসেন ঠিক বলছেন, স্ক্যানএফ নামে, স্ক্যানএফ হলো studio.h এর আরেকটা বিল্ট ইন ফাংশন, studio.h এর আরেকটা বিল্ট ইন ফাংশন। ওকে, সো সো আমরা এই জিনিসগুলো একটু দেখবো, আর কি। হ্যাঁ, ওকে, ডি ইজ দ্য অ্যান্সার, ভেরি গুড, খুবই সহজ। সো আমরা নেক্সট আরেকটা পড়ায় চলে যাই। হ্যাঁ, নেক্সট আরেকটা পড়ায় চলে যাই। আচ্ছা, নেক্সট একটা পড়ায় চলে যাই, সবাই একটু খেয়াল করি, হ্যাঁ, সবাই একটু খেয়াল করি। ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে, হ্যাঁ বাহিরে গান হচ্ছে, কাদের মনে বিয়ে টিয়ে তো আমার জানলা দিয়ে একটু আসতেছে। সো আমার রুমে গান বাজে না আসলে, আমি গানটা শুনি না। তো প্রোগ্রামটা আমরা কি মেইন ফাংশন থেকে শুরু হয়, মেইন ফাংশন একবার লাগবে, মেইন ফাংশন ছাড়া কোনোদিন প্রোগ্রাম চলবে না। মেইন ফাংশন ইজ দ্য হার্ট অফ সি প্রোগ্রাম। সো এই যে মেইন ফাংশনের যে জিনিসটা আছে এটাকে আমরা বলবো ডাটা টাইপ। এটাকে কি বলবো, ডাটা টাইপ। এটাকে বলবো আমরা ডাটা টাইপ। অর্থাৎ কোন ধরনের ডাটা আমরা রাখবো, সেই জিনিসটাকে বলা হয় ডাটা টাইপ। কি বললাম, যে একটা প্রোগ্রামে কোন ধরনের ডাটা থাকবে সেই জিনিসটাকে আমরা বলবো ডাটা টাইপ। সো যদি পূর্ণ সংখ্যা রাখি তাহলে আমরা ইন্টিজার, যদি পূর্ণ সংখ্যা রাখি তাহলে এটাকে বলবো আমরা ইন্টিজার। হ্যাঁ, আপনার আসির জন্য লেমন ভাই আমি প্রশ্নের অ্যান্সার একটু পরে দিচ্ছি। যদি পূর্ণ সংখ্যা রাখি তাহলে সেটাকে বলবো আমরা কি, ইন্টিজার। তাহলে কি কি ডাটা টাইপ আছে আমরা একটু দেখি। পূর্ণ সংখ্যা রাখলে ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, তারপরে আছে ফ্লোট মানে ভগ্নাংশ, যদি ভগ্নাংশ রাখি তাহলে ফ্লোট, তারপর ক্যারেক্টার, যদি আমরা ক্যারেক্টার রাখি তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো ক্যারেক্টার রাখলে মানে অ্যালফাবেট আর কি, মানে এ বি সি বা এ বি এই সংখ্যাগুলো। যদি স্ট্রিং রাখি তাহলে সেটাকে বলবো আমরা লাইন বা ওয়ার্ড, যেমন এ ডাব্লিউ সি বি এরকম আর কি ওয়ার্ডগুলোকে আমরা বলবো স্ট্রিং। সো এই যে এগুলো, সো এগুলোর একটা সাইজ আছে। হ্যাঁ, সাইজ মানে কি, মেমোরিতে কত বাইট জায়গা রাখবে বা কতগুলো পর্যন্ত ভ্যালু রাখবে সেটার একটা সাইজ আছে। তো আমরা সবাই জানি যে সি প্রোগ্রামিং এগুলোর জন্য কতটুকু জায়গা রাখে। যেমন যদি ইন্টিজার হয় সে 8 বাইট জায়গা রাখে। যদি ক্যারেক্টার হয় তাহলে 1 বাইট, যদি ফ্লোট হয় তাহলে কি হবে,
সরি ইন্টিজার হলে 4 বাইট হবে না, ইন্টিজার তো 4 বাইট রাখে, ক্যারেক্টার ফ্লোট হলে 8 বাইট, এরকম আর কি, এরকম করে করে এই সাইজগুলো জায়গাগুলো তারা রাখবে। হ্যাঁ, তাহলে সরি এই এই জিনিসগুলোকে আমরা 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 তো জানি যে কোনটা কে কত বাইট জায়গা রাখবে, এতটুকু করে করে তারা জায়গা রাখবে। এখন এখন মেইন জিনিসটা আমরা একটু এখন দেখবো। হ্যাঁ, এখন মেইন জিনিসটা একটা দেখবো যে এই জায়গা নিয়ে একটা কোশ্চেন পরীক্ষা আসছিল, কি বললাম, কতটুকু জায়গা রাখে এই জায়গা নিয়ে একটা কোশ্চেন পরীক্ষায় আসছে। সেটা হলো কত, যেমন এরকম যে হুইচ অফ দ্য আউটপুট, হোয়াট ইজ দ্য আউটপুট। হ্যাঁ, আউটপুট কোশ্চেনটা আসছে আইসিএমএল এপি 2019 সালে আসছে যে printf the size of 6.5, আবার আসছে printf the size of 9000, printf the size of a, আবার আসছে percent sign of d size of x, এরকম একটা প্রবলেম আসছে। হ্যাঁ, এরকম একটা প্রবলেম আসছে। হ্যাঁ, আমরা একটু দেখি, খেয়াল করি। আচ্ছা, সো এখন এই সাইজগুলো এক একটা কম্পাইলারে এক এক রকম রাখে। হ্যাঁ, এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে কোন কম্পাইলারে কেমন রাখে। কি বললাম, এক একটা কম্পাইলার এক এক রকম সাইজ রাখে। কেন রাখে? বিকজ কারণ রাখার হলো তাদের মেমোরি স্পেসিফিকেশন আসলে ডিফারেন্ট, দ্যাটস ওয়াই। তো আমরা এই সাইজগুলো আসলে কোন কম্পাইলারটা দিব, যেটা একদম সি প্রোগ্রামিং এর শুরুতে যে কম্পাইলার ছিল তার যে সাইজ সেইটাকে আমরা দিব। হ্যাঁ, সো কোড ব্লকের সাইজ আর ওই যে নীল স্ক্রিনে আপনারা কাজ করতে যাই না, আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন আমরা নীল স্ক্রিনে কাজ করতাম। সো ওই নীল স্ক্রিনের সাইজ আর এটার সাইজ দুইটা একরকম না। ওকে, ফাইন। সো এই প্রোগ্রামটা আমরা একটু এখন দেখব, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন যখনই আমরা সাইজ অফে চলে যাব, তখন কি ঘটবে? হ্যাঁ, তখন ব্যাপারটাতে কি ঘটবে? এই যে সাইজ অফ মানে হলো কোনো কিছুর ভ্যালু নির্ধারণ করা। সাইজ অফ মানে কি? কোনো কিছুর ভ্যালু মানে সাইজ নির্ধারণ করা। সাইজ কোন একটা মান যে আছে সেই মানের সাইজটা কত, মানে মেমোরিতে কতটুকু জায়গা খাইছে সেইটা ডিফাইন করে এই সাইজ অফ। সো আমরা যদি সেটাকে চিন্তা করি তাহলে 6.5 একটা কোন নাম্বার? একটু আগে আমি বলছিলাম যে ফ্লোট মানে কি ভগ্নাংশ। তাহলে 6.5 কি আসলে ফ্লোট মানে ভগ্নাংশ। যদি 6.5 ভগ্নাংশ হয় তাহলে ভগ্নাংশ কত বাইট জায়গা খাবে? ভগ্নাংশ জায়গা খাবে 8 বাইট জায়গা খাবে। ঠিক আছে, তাহলে পরের সাইজ অফটা কি ভাই? আমরা দেখতেছি 9000 একটা পূর্ণ সংখ্যা। সো একটা পূর্ণ সংখ্যা মানে কি? ইন্টিজার। সো ইন্টিজার কয় বাইট জায়গা হবে? 4 বাইট। তারপরে এই যে এখানে একটু ব্যাপার আছে, এটা একটু পরীক্ষা আসে, যদি উপরের দিকে দুইটা সেন্ট কমা থাকে, মানে ইনভাইটেড কমা বলা চলে বাংলাতে যেটাকে। হ্যাঁ, যদি দুইটা ইনভাইটেড কমা থাকে তবে সেটাকে আমরা ধরে নিব স্ট্রিং। সেটাকে আমরা কি ধরে নিব? স্ট্রিং ধরে নিব, স্ট্রিং টাইপ। হ্যাঁ, স্ট্রিং টাইপ। আর যদি একটা থাকে সেটাকে ধরে নিব ক্যারেক্টার টাইপ। কি বললাম? যদি একটা থাকে সেটাকে ধরে নিব ক্যারেক্টার টাইপ। আচ্ছা, আমি একটু ছোট করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, যদি দুইটা থাকে সেটাকে আমরা বলবো স্ট্রিং টাইপ, আর যদি একটা থাকে সেটাকে আমরা বলবো ক্যারেক্টার টাইপ। সেটাকে আমরা কি বলবো? ক্যারেক্টার টাইপ। আচ্ছা, তাহলে ফ্লোট হলো আমাদের কয় বাইট? 8 বাইট। ফ্লোট হলো আমাদের অ্যাকচুয়ালি 8 বাইট। মানে আমরা ফ্লোটটাকে ওই যে কালো স্ক্রিন, নীল স্ক্রিনে আমরা যে চিন্তা করতাম সেটাকে আমরা সেই হিসাবে আমরা ফ্লোটটাকে কত ধরে নিব? সেই হিসাবে আমরা ফ্লোটটাকে ধরে নিব 8 বাইট। আচ্ছা, সবাই আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের
আমাদের যে ব্যাপারটা আছে, হ্যাঁ, যে ডাবল, হ্যাঁ, ডাবল ভ্যালু অ্যাকচুয়ালি 8 বাইট। হ্যাঁ, তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ফ্লোটার ডাবল কিন্তু প্রায় কাছাকাছি ভ্যালু। হ্যাঁ, কারণ আপনি সি প্রোগ্রামিং ডিরেক্টলি ডাবল ডিফাইন করা যায় না। সো ফ্লোট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ডাবল ভ্যালু ইন সি প্রোগ্রামিং। দ্যাটস ওয়াই সেটাকে এই যে 6.5 যখন আসবে সেটাকে আমরা 8 বাইট ধরে নিব। হ্যাঁ, ডাবল ধরলে আমরা সেটাকে আমরা 8 বাইট ধরে নিব ডাবল। হ্যাঁ, সি প্রোগ্রামিং এর অনুযায়ী। আচ্ছা, এখন ইন্টিজার কি? যেমন 9000 ইন্টিজার কত? ইন্টিজার 4ও হয় 2ও হয়। তাহলে ওই যে নীল স্ক্রিন হবে 4, আর যে 2 হয়, 2 কোনটা? ওই যে আমাদের বর্তমানে যে কোড ব্লকস যেটা আছে সেটা হলো 2 বাইট করে ধরে আর কি। হ্যাঁ, সো এই প্রোগ্রামটা যখন আপনি রান করাবেন, কোনো জায়গায় দেখবেন 8 আর 4 আসছে, মানে প্রথম 2 লাইন, আবার কোনো জায়গায় দেখবেন 4 আর 2 আসছে। সো আপনি কোনটা দিবেন? আপনি দিবেন নীল স্ক্রিনেরটা, মানে আগেরটা। হ্যাঁ, যদি এরকম প্রবলেমটা আসে, ক্যালকুলেট। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা এরকম ডাবল ইনভার্টেড কমা থাকে তাহলে কত ধরবো? তাহলে অবশ্যই আমাদেরকে 2 বাই ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো দ্য থার্ড লাইন, এটাকে আমরা বলবো ক্যারেক্টার কনস্ট্যান্ট। যদি ডাবল কোড থাকে তো ওই হিসাবে ধরবো আমরা। সো এটা হবে 2 বাইট। আচ্ছা, আর নিচেরটা কি? এই নিচেরটা হলো আমাদের একদম পুরা ইন্টিজার। হ্যাঁ, আচ্ছা, নিচেরটা হলো ক্যারেক্টার টাইপ আর কি। সো এটাকে আমরা 1 বাইট ধরবো আর কি। ওকে, এস ওই যে টার্বো সি কম্পাইলার অনুযায়ী। হ্যাঁ, নীল স্ক্রিন মানে টার্বো সি কম্পাইলার। এই যে টার্বো সি কম্পাইলার, হ্যাঁ, যেটা আমরা অনেক আগে দেখছিলাম। সো ওই টার্বো সি কম্পাইলার অনুযায়ী আমরা এটাকে দেখবো প্লিজ। হ্যাঁ, সো আমরা কেউ হব না, আমরা কেউ বাধাগ্রস্ত হব না। সো আমরা সবাই বুঝতে পারতেছি নিশ্চয়ই। সো এখানে ভয়ের কিছু নাই, আমরা এই যে কম্পাইলারটা আছে আমরা এই অনুযায়ী অ্যান্সার করব। ওকে, সো আমরা 8 4 নিয়ে হব না। হ্যাঁ, কেউ চাইলে 8 করতে পারেন, কেউ বলে 4ও করতে পারেন। অপশন দেখে করবেন, অপশনে অ্যাকচুয়ালি কি আছে সেটা অনুযায়ী মিলাবেন। হ্যাঁ, যদি এমসিকিউতে আসে তাহলে অপশন অনুযায়ী মিলাবেন। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, ওকে, সো আমরা চলে যাই নেক্সট টপিকে। এই টপিকটা গেল, আমি এই টপিকের একটা ছবি দিয়ে দেবো না আপনাকে। হ্যাঁ, এই টপিকের একটা ছবি আমি সুন্দর করে তুলে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সবাই একটা প্রশ্নের অ্যান্সার উত্তর দিবেন। পরীক্ষা আসছে। হোয়াট ইজ দ্য সাইজ অফ ইন্টিজার ডাটা type? Number A 4, B 8, C depends on the system and compiler. Number D none. So এটা কি হবে? এটার অ্যান্সারটা কি হবে? হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য কম্পাইলার এন্ড ইন্টিজার? এটার অ্যান্সার কি হবে? স্ট্রিং এর ক্যারেক্টারের ভ্যালুটা, হ্যাঁ, যদি ডাবল কোড থাকে, যে কোনো লাইনই হোক না কেন, যদি ডাবল কোড থাকে তাহলে হলো 2 বাইট, যদি সিঙ্গেল কোড থাকে তাহলে হলো 1 বাইট। হ্যাঁ, মানে কম আর কি। হ্যাঁ, আচ্ছা, মৌলুদা একটা চাঁদনি। হ্যাঁ ভাই, হ্যাঁ। সো এটার অ্যান্সারটা বুঝছেন? ডিপেন্ডস অন দ্য সিস্টেম অ্যান্ড দ্য কম্পাইলার। ডিপেন্ডস অন দ্য সিস্টেম অ্যান্ড দ্য কম্পাইলার। আচ্ছা, যাই হোক, আমি এগুলোর পিছনে আর সমালোচনা করি। এবার আমি চলে আসি আরেকটা ডিফারেন্ট প্রোগ্রামিংয়ে। হ্যাঁ, আচ্ছা, ডিপেন্ডস অন দ্য সিস্টেম অ্যান্ড কম্পাইলার। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই বুঝছি ডিপেন্ডস অন দ্য সিস্টেম অ্যান্ড কম্পাইলার হবে। হ্যাঁ, সো এখন আমরা চলে আসি যে কনভার্টিং কি করব, আমরা কনভার্টিং কিভাবে করব। হ্যাঁ, তো যদি ফ্লোটিং কনস্ট্যান্ট থাকে, কোন একটা পরীক্ষা আসছে এরকম যে যদি ফ্লোটিং কনস্ট্যান্ট থাকে, একটু বুঝি, ফ্লোটিং কনস্ট্যান্ট যদি থাকে 1.414, সো হ্যাঁ, এটা বেস্ট হয় কি? বেস্ট ওয়ে
to convert it, best way to convert it a float data type, ডাটা মানে এটাকে আমি ফ্লোটে কনভার্ট করব কিভাবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ টার্বোসি লামিয়া জাহান রিমতি আপনার কোশ্চেনটা ঠিক আছে। হ্যাঁ টার্বোসি আনসার দিবেন, ঠিক আছে। আচ্ছা সো এটা কি হবে, এটাকে আমরা কিভাবে ফ্লোটিং কনস্ট্যান্টে নিব, এটার দুইভাবে নিতে পারি। নাম্বার 1 অপশন হলো 1.414 ছোট হাতের f, এটা দিয়েও নিতে পারি, অথবা নিতে পারি কি 1.414f এইভাবে নিতে পারি। সো আমরা ফ্লোটিংটা দুইভাবে কনভার্ট করতে পারি, একটা হলো 1.414f, একটা হলো 1.414, এই দুইভাবে আমরা নিতে পারি। আচ্ছা আচ্ছা সো যদি আমরা এক্সপ্রেশনের ভ্যালু চিন্তা করি, যদি এরকম একটা এক্সপ্রেশন আসে পরীক্ষায়, তাহলে আমরা কি করব, সেম কাহিনীতে আমরা চলে আসি, আমরা একটু টাইপ কাস্টিং আর কি। হ্যাঁ টাইপ কাস্টিংটা খুবই সহজ, এটা আপনারা একটু দেখে নেবেন, এগুলো আমি জাস্ট একবার করে বলে যাই, কারণ আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো আসলে এগুলি না। হ্যাঁ ইম্পর্টেন্ট টপিক প্রথমে একটু বলে গেছি, এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক আসছে। এই টপিকটা আমরা যদি দেখি 2 × 3/4 - 3/4 × 2 এক্সপ্রেশন। হ্যাঁ যদি এরকম একটা এক্সপ্রেশন থাকে তাহলে সিতে আমরা কি লিখবো, এক্সপ্রেশন। আমি একটু সহজ জিনিসগুলো একটু বুঝাই নিই, এগুলোর বেসিক লেভেল। সো যদি এরকম এক্সপ্রেশন থাকে তাহলে এক্সপ্রেশন আমরা কি ইন্টিজার হিসেবে ধরবো, ইন্টিজার হিসেবে চিন্তা করব, এক্সপ্রেশনগুলোকে আমরা কি ইন্টিজার হিসেবে চিন্তা করব। আচ্ছা এই পরীক্ষা কিন্তু মাস্ট বি এগুলো আসবে। হ্যাঁ এই এক্সপ্রেশনগুলো আসে, আমি কিন্তু এমসিকিউর জন্য এগুলো একটু জোর দিচ্ছি আর কি। সো যদি এরকম এক্সপ্রেশন আসে তবে সেটাকে আমরা ইন্টিজার হিসেবে ধরবো। তাহলে যদি ইন্টিজার হিসেবে ধরি তাহলে কি হবে। হ্যাঁ তো যেহেতু গুণের কাজ আগে হবে, তো এই দুইটা যেহেতু উপরের দিকে আছে তাহলে 3 × 6/4 মাইনাস এখানে কি হবে, এই নিচের দুটা গুণ হবে, এটা কিন্তু নিচে। হ্যাঁ এরকম আর কি নিচে আছে এটা। আচ্ছা তাহলে 3/4 8। আচ্ছা এখন বলেন তো ইন্টিজারে কি 6/4 মানে নিচে যদি ছোট থাকে তাহলে কি 1 পয়েন্ট সামথিং সামথিং হবে, অবশ্যই না। তাহলে এটা কি হবে 1 হবে, কারণ কি ইন্টিজার হিসেবে যদি ট্রিট করি তাহলে দশমিকগুলো বাদ হয়ে যাবে, দশমিকগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। মাইনাস যদি উপরে ছোট থাকে তাহলে কি হবে, পয়েন্ট আসবে না, সেটা 0 হয়ে যাবে। তাহলে রেজাল্ট কি, রেজাল্ট ইজ 1, রেজাল্ট ইজ 1। বিকজ কেন 1, যদি পয়েন্ট আসে তাহলে পয়েন্টটা বাদ 1 পূর্ণ সংখ্যাটা থাকবে, আর যদি শুধু 0 পয়েন্ট সামথিং সামথিং আসে তাহলে সেটা বাদ হয়ে শুধু 0 চলে আসবে, শুধু কি চলে আসবে, 0 চলে আসবে। That's why we are treating all thing as a what, as a এই সিস্টেম আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা সো এরকম একটা প্রবলেম আসছিল পরীক্ষায়, এটা হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। এই প্রবলেমটা আপনারা সলভ করে আমাকে দেখাবেন যে এরকম একটা প্রবলেম আসছিল। SW1 SW গুলো লিখে ছবি তুলে কেউ একজন আপলোড দিবেন গ্রুপে। হ্যাঁ 0.3f কে একজন গ্রুপে আপলোড দিবেন SW গুলো, আমি যখন মানে ক্লাস শেষ করব। হ্যাঁ এটা হলো SW1। এই যে SW1 এটা লিখে রাখবেন। হ্যাঁ কাকে কাজ দিব, হ্যাঁ গ্রুপে একজন আপলোড দিবেন। হ্যাঁ কে করবেন আমাকে বলবেন, আমি যত SW দিব সবগুলো খাতায় লিখে পরবর্তীতে গ্রুপে একজন আপলোড দিবেন। একজন আপলোড দিলেই চলবে। কে দিবেন একটু নামটা লিখবেন। হ্যাঁ আচ্ছা SW1 হয়ে গেল আর কি। হ্যাঁ সো এখন আমাদের এই ব্যাপারগুলো ইজিলি শেষ। এবার আমরা চলে আসি পরের ব্যাপারগুলোতে। হ্যাঁ পরের ব্যাপারগুলোতে। হ্যাঁ 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 না মেজবাউল আলম, এখানে সেলিং বা ফ্লোরের কোনো ব্যাপার থাকবে না। আচ্ছা ভেরিয়েবল চলে গেল, ভেরিয়েবলের এই যে ডাটা টাইপ চলে গেল। তো ডাটা টাইপের সামনে আমি যেগুলোকে ডিফাইন করব এটাকে আমরা বলি ভেরিয়েবল। এগুলো আমরা পড়ছি তাই না। ভেরিয়েবল কি করে, ভেরিয়েবল ভ্যালু ডিফাইন করে। তো এই ভেরিয়েবলগুলো ভ্যালু ডিফাইন করে থাকে। হ্যাঁ সো আমরা ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে, নিয়ম আছে কি লেখার, ভেরিয়েবল লেখার নিয়ম আছে, পরীক্ষা আসে ভেরিয়েবল লেখার। আচ্ছা সো ভেরিয়েবল লেখার
কিছু নিয়ম, হ্যাঁ মামুন MOB, হ্যাঁ আপনাকে দায়িত্ব দিলাম, আপনি করবেন। আপনি হোমওয়ার্ক আমি যা যা দিব হোমওয়ার্কগুলো লিখে গ্রুপে পোস্ট করবেন, পরে অ্যান্সারগুলো হলো আমি দিয়ে দিব। হ্যাঁ সবাই হোমওয়ার্কগুলো বাসায় করবেন। আচ্ছা যেহেতু অনলাইন ক্লাস সেহেতু তো আসলে অনেক কিছু লেকিংস আছে, বাস্তবে ক্লাস হলে হয়তো অনেক কিছু জিজ্ঞেস করা যেত, অনেক কিছু বোঝানো যেত। যাই হোক, সো ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তার আগে আমি একটা প্রবলেম দেখাই। আই সমান ইন্টিজার VAR 9, ভেরিয়েবল 9। 2 নম্বর আমি যদি লিখি ইন্টিজার 9 VAR, আবার যদি লিখি যে ইন্টিজার শুধু এটা। হ্যাঁ তো এখন আমাকে বলেন তো যে কোনটা ভ্যালিড ভেরিয়েবল, হুইচ ওয়ান ইজ ভ্যালিড সেটা আমরা পরে দেখবো। সো আমরা রুলসগুলো লিখি। নাম্বার 1, আচ্ছা ভেরিয়েবল নেম start with alphabet, variable name start with alphabet or underscore, হ্যাঁ or underscore। তারপরে 2 নম্বর no space are allowed, no space are allowed, no space are allowed। হ্যাঁ আচ্ছা সবাই ভুল হ্যাঁ সবাই ভুল। আচ্ছা ম্যাক্সিমাম লেন্থ 8 ক্যারেক্টার, এটা ডিপেন্ডস অন কম্পাইলার। হ্যাঁ ডিপেন্ডস অন কম্পাইলার। আচ্ছা সো এখানে আমরা দেখি ভেরিয়েবল নেম কি দিয়ে শুরু হতে পারে, অ্যালফাবেট এবং আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। তাহলে এই যে অ্যালফাবেট দিয়ে শুরু হইলো, আন্ডারস্কোর মাঝখানে থাকলে কোনো সমস্যা নেই, তার মানে রাইট। হ্যাঁ তার মানে এটা কি রাইট, এটা রাইট। আমরা যদি ভেরিয়েবল নেম এখানে আসি, 9 ভেরিয়েবল নেম লেটার দিয়ে শুরু হতে পারে না, এটা ভুল। ভেরিয়েবল নেম কি আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, সো শুধু আন্ডারস্কোর দিলাম, সো এটাও রাইট। তাহলে কি রাইট, 1 and 3 ইজ দ্য রাইট, 1 and 3 ইজ দ্য রাইট। হ্যাঁ সো আমরা এটাকে মুছে ফেলি। তো আমরা কিছু ভেরিয়েবল লিখি। তো আমরা কয়েকটা জিনিস লিখি, যারা 1 লিখছেন তারা ভুল লিখছেন। হ্যাঁ 1 আর 3 হলো অ্যান্সার, 1 আর 3 অ্যান্সার। তাহলে দেখো তো রোল নং 2 A3 হোমওয়ার্ক। তো এটা হলো, এটা আমরা লিখবো। হ্যাঁ এটা আমরা দেখবো যে কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড না। সো আমরা একটা দেখি, রোল নং এটা ভ্যালিড, আবার আন্ডারস্কোর A3 এটাও কি ভ্যালিড। কিন্তু দেখেন এখানে ইন্টিজার বয়েড এটা কি ইনভ্যালিড। কেন ইনভ্যালিড, কারণ ইন্টিজার আর বয়েড কি একটা কিওয়ার্ড। তো আমরা কি বলছি যে 32টা কিওয়ার্ড আছে, সেই 32টা কিওয়ার্ডকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না, কিওয়ার্ডকে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যাবে না। সো হোমওয়ার্ক কি, বাকি যেগুলো আমি করি নাই সেগুলো সব হোমওয়ার্ক, এগুলো আপনারা সব করবেন। হ্যাঁ সো আমরা কি বললাম যে কি ভ্যালিড ভেরিয়েবল আছে, কি ভ্যালিড ইনভ্যালিড ভেরিয়েবল আছে, পরীক্ষা অনেকবার আসছে, এটা আমরা একটু দেখব। তার মধ্যে তো আমরা এটা দেখে নিব আর কি। হ্যাঁ আচ্ছা এটা আমরা দেখে নিব। নং অফ স্টুডেন্ট। হ্যাঁ
আচ্ছা, এগুলো আমাদের ভেরিড ভেরিয়েবল, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, সো আমরা নেক্সট টপিকে চলে যাই। এগুলোতে নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না। ওকে, ফাইন। সো এবার আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে চলে যাব। হ্যাঁ, তাহলে আমরা ভেরিয়েবল দেখলাম। হ্যাঁ, সো ভেরিয়েবল যোগ করবে, যোগ করার পরে কি হবে, যোগ করার পরে আমাদের এটাকে আমরা প্রিন্ট করে দিতে পারবো। হ্যাঁ, 2 আর 3 আসছে, সো 2 3 কত হবে 5, তো সি কি করবে 5 প্রিন্ট করে দিবে। সো এই হলো আমাদের বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে ব্যাপারগুলো আর কি। সো আমরা ছোট ছোট ব্যাপারগুলো দেখলাম, এবার আমরা চলে আসবো। হ্যাঁ, ছোট ছোট ম্যাক্সিমাম লেন্থ 32 ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছেন। আর আতিফ আহসান 34 ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, এটা থাকলে ইনভ্যালিড, এই চিহ্নটা থাকলে কি হবে, ইনভ্যালিড হবে। ইনভ্যালিড, ইনভ্যালিড কেন হবে, অনলি আন্ডারস্কোর ছাড়া, আন্ডারস্কোর স্কোর ছাড়া, আন্ডারস্কোর ছাড়া বাকি সব ইনভ্যালিড। হ্যাঁ, কি বললাম, অনলি আন্ডারস্কোর ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু হলো ইনভ্যালিড, সব কিছু কি হবে, ইনভ্যালিড হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো আমরা এই ব্যাপারগুলো একটু দেখলাম, ছোট ছোট ব্যাপারগুলো আমরা একটু দেখলাম, এগুলো খুবই পরীক্ষায় আসে, পরীক্ষায় এই ব্যাপারগুলো অনেকবার আসবে। হ্যাঁ, আচ্ছা। সো এখন আমরা একটু সামনের দিকে চলে যাই, না গেলে আমাদের শেষ করতে পারবো না। আচ্ছা, আমাদের কিছু অপারেটর আছে, প্রি ইনক্রিমেন্ট অপারেটর আছে। হ্যাঁ, প্রি ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্ট অপারেটর আছে। হ্যাঁ, সো অপারেটরগুলো কি, যেমন প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এগুলো। হ্যাঁ, সো আমরা যদি দিই এরকম যে আই প্লাস প্লাস, তাহলে এটা কি পরের স্টেপে বাড়ে না, পরের স্টেপে বাড়বে। হ্যাঁ, যদি এরকম হয় প্লাস প্লাস আই, তাহলে কি সাথে সাথে বাড়বে। আবার যদি আই মাইনাস মাইনাস হয়, তাহলে পরের স্টেপে কমবে। আবার যদি মাইনাস মাইনাস আই হয়, তাহলে কি সাথে কমবে। সো এই ব্যাপারগুলো হলো আমাদের ইউনারি বা পজিটিভ অপারেটর। হ্যাঁ, তো এখানে একটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং not increase the value by 1, নিচের কোনটা ভ্যালু বাড়ে না। তো এটা হলো বি, তাহলে সি সমান সি প্লাস 1, সি প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু সি, ডি হলো সি প্লাস ইকুয়াল টু 1। তাহলে নিচের কোনটা সি এর মান 1 বাড়ায় না, সেই জিনিসটা আমাদের চাইছে, মানে সেই জিনিসটা আসলে জানতে চাইছে যে কোনটা সি এর মান 1 বাড়ায় না। সো আমাদেরকে সেই অনুযায়ী একটা অ্যান্সার দিতে হবে। সো আমরা একটু চিন্তা করে বলি যে কোনটা সি এর মান 1 বাড়ায় না, আমরা সেই অনুযায়ী অ্যান্সার দিব। কি বলে আপনাদের অ্যান্সারে কি বলে? ওকে, হ্যাঁ, ইউনারি অপারেটর। সো দেখেন, সি প্লাস প্লাস মানে 1 বাড়ায়, সি প্লাস 1 1 বাড়ায়, সি প্লাস 1 ইকুয়াল টু 1 1 বাড়ায়। হ্যাঁ, 1 বাড়ায়, কিন্তু এটা কি 1 বাড়ায়? এটা হলো 1 বাড়ায় না, এটা কি লজিক্যাল অপারেটর, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এটা একটা লজিক্যাল অপারেটর। সো এটা বাড়ে না। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, সো এটাকে আমরা দেখলাম। এখন আমরা চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট টপিকে, সেটা হলো ইফ এলস। এটা হলো এলস। ইফ এলস এর কাজ কি? যদি ইফ কাজ করে, যদি ইফ কাজ করে তবে এলস করে না, আর ইফ যদি না কাজ করে, ইফ না করলে কি করে, এলস করে। তো এই ব্যাপারটা আমরা সবাই জানি, ইফ এলস এর ব্যাপারটা আমরা সবাই জানি, পড়ানোর কিছু নাই আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে আমরা চলে আসবে কন্ডিশন বা টার্নারি অপারেটর, এটা পরীক্ষায় খুবই আসবে। সেটা হলো কি, কন্ডিশন
টার্নারি। অপারেটরস ইন সি। আচ্ছা, টার্নারি অপারেটরটা আমাদের কি ছিল, যদি এরকম হয় যে কন্ডিশন, সবাই একটু খেয়াল করি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। হ্যাঁ, কন্ডিশন হয় ট্রু অথবা কি হবে ফলস। কন্ডিশন যদি সত্য হয় তাহলে কাজ করবে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে কাজ করবে এই পার্ট। হ্যাঁ, তাহলে এই পার্ট কাজ করবে। হ্যাঁ, সো আমরা একটু ব্যাপারটা একটু দেখি। হ্যাঁ, ব্যাপারটা একটু খেয়াল করব যে x সমান 1। হ্যাঁ, তাহলে y সমান যদি এরকম হয় যে x ইকুয়াল 1 নট ইকুয়াল টু 2 অথবা 0, সো y ইকুয়াল টু হোয়াট। তা আমরা একটু খেয়াল করি, যদি x এর মান 1 1 হয় তাহলে x এর মান আমি আগে কত ধরে আসছি, x এর মান কত ধরে আসছি বাইরে, আমার x এর মান আমি ধরে আসছি 1। সো x এর মান কি হবে, যদি 1 এর সমান হয়, যদি মানে সত্য, তাহলে এটা কাজ করবে, আর যদি 1 না হয় তাহলে এটা কাজ করবে। তাহলে x এর মান যেহেতু 1, তার মানে কি সত্য হয়েছে। যদি সত্য হয় তাহলে কি এই 2 কাজ করবে, 2 এক্সিকিউট হলো। তাহলে y সমান আমরা কত পাবো, ডিরেক্টলি y সমান কত বললাম 2 পাইলাম। ঠিক আছে, আর যদি আমি দিয়ে দিই x সমান 5, এখানে যদি দিয়ে দিই 5, তাহলে x সমান 1, কিন্তু x কত 5 সমান 1 না, মিথ্যা হলে এটা কাজ করবে। তখন y সমান কত চলে আসবে, 0 চলে আসবে। y সমান কত চলে আসবে, 0 চলে আসবে। সো এটা হলো আমার কন্ডিশনাল অপারেটর। হ্যাঁ, সো আমরা এই ব্যাপারটা থেকে এখন আরেকটা ব্যাপার দেখবো এখন। হ্যাঁ, একটু কমপ্লেক্সে যাই। a সমান 50, b সমান 20, আর আছে c সমান 30। তাইলে আমরা x লিখি। হ্যাঁ, একটু খেয়াল করি আমরা সবাই, এটা একটু ইম্পর্টেন্ট। a গ্রেটার দেন b, তাহলে a গ্রেটার দেন c, আবার এটার মধ্যে a টু c, b গ্রেটার দেন c, b টু c। আচ্ছা, যদি এরকম থাকে তখন আমরা কিভাবে ভাগ করব। হ্যাঁ, দেখেন আমরা মেইন পার্ট অনুযায়ী ভাগ করবো। একটু খেয়াল করি সবাই আপুরা ভাইয়ারা, এটা কিন্তু কমপ্লেক্স। হ্যাঁ, এটা পরীক্ষা আসে বিধায় আমি কোনো একটা পরীক্ষা আসছে সেজন্য এটা পড়াচ্ছি। দেখেন, তো এটাকে আমরা মেইন পার্ট ধরবো। এটা কি আমাদের মেইন পার্ট বা কন্ডিশনাল পার্ট যেটা আর কি। আর এটাকে আমরা ধরবো প্রথম অংশ, এটাকে আমরা ধরবো দ্বিতীয় অংশ। ঠিক আছে, এরকম করে একটু কমপ্লেক্স। হ্যাঁ, সাবরিনা আক্তার, আমি স্লো যাচ্ছি, তো অ্যান্সার বলা লাগবে না, সবাই একটু বুঝি। আবার সবাই একটু খেয়াল করি, আমাদের কন্ডিশনটা এরকম কি ছিল, যে কন্ডিশন হোয়াট, তাহলে কি হবে ট্রু অর ফলস। যদি কন্ডিশন সত্য হয় তাহলে ট্রু কাজ করবে, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে ফলস কাজ করবে। তাহলে এখন ফার্স্ট পার্ট, মেইন পার্ট, এটাতে আমরা কন্ডিশন চেক করবো। এটা হলো আমার কন্ডিশন পার্টটা। হ্যাঁ, কন্ডিশন পার্ট, তারপরে হয় এটা নয়, এটা কাজ করবে। ঠিক আছে, ওকে। সো এখন a গ্রেটার দেন b, তার মানে আমরা ভ্যালু বসাই। 50 কি, b এর মান কত 20 থেকে বড়, মানে কি সত্য হলে কোন পার্ট কাজ করবে ভাইয়ারা আমার, বোনেরা আমার, এইটা কাজ করবে, তাই না, এই পার্টটা কাজ করবে। তখন এইটা নিয়ে আমরা আর চিন্তা করবোই না। তাইলে আমরা কি পেলাম, x সমান a গ্রেটার দেন c ব্র্যাকেট a ইস টু c, এটা পেয়ে গেলাম, তাই না, মানে এই পার্টটুকু পেয়ে গেলাম। আর এটা কি, এটা মিথ্যা হয়ে গেল, তো মিথ্যা পার্ট কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কন্ডিশন চেক করবো। এর মান কত 50, গ্রেটার দেন c 30 থেকে বড়, তাহলে কি কাজ করবে, h টু c কাজ করবে। তাহলে 50 গ্রেটার দেন বড় মানে সত্য কাজ করছে, তখন কাজ করবে কি a কাজ করবে সত্য হলো, তাই না। তাহলে x সমান a, আর এর মান কত আছে 50, সো অ্যান্সার ইজ 50। হ্যাঁ, অ্যান্সার ইজ 50। আবার ইউনারি অপারেটর, হ্যাঁ, পরীক্ষায় প্রায় এটা আসে। সো আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা সবাই।
আচ্ছা, সো এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার হলো, তাই না? ওকে ফাইন, ওকে ভেরি গুড। সো আমরা এখন চলে আসি পরীক্ষা আমাদের, আমরা সেদিন ফ্লোর আর সেলের ব্যাপারটা বুঝেছিলাম, তাই না? পরীক্ষায় ফ্লোর চলে আসে বা সেল করতে বলে, হ্যাঁ, মাঝে মাঝে সেল। তো ফ্লোর মানে কি? তো ওই সংখ্যাটাকে তার মানে নিজের সংখ্যাতে নিয়ে আসার জন্য। তাহলে ফ্লোর মানে হলো কমায়, ভগ্নাংশটাকে কি করে? ফ্লোর পূর্ণ কম সংখ্যায় নেয়। যেমন কি 2.8 মানে 2তে নিচ্ছে। আবার যদি লিখি যে ফ্লোর 2.5 তাহলেও 2 হবে। তাহলে এখন যদি ফ্লোর -3.5 হয় তাহলে কম সংখ্যায় নিবে। তাহলে -3.5 এর কম কি? -4। -3.5 এর সংখ্যা কি? 4। ফ্লোর -2.1 মানে কত নিবে? -3। মানে এটা থেকে এটা কি? কম। এটা থেকে এটা কি? কম। আচ্ছা আচ্ছা, সেলের ব্যাপারটা কি? উল্টা। সেল 2.8 মানে 3, পূর্ণ বেশি সংখ্যায় নেয়। তাহলে কি হবে? সেল -3.4 সমান -3। এটা কি? -3.4 থেকে -3 কি বেশি না? -3.4 থেকে -3 বেশি। সো আমরা এগুলো সেদিন পড়াইছিলাম, একটু সবাই আমরা একটু দেখে নিব। আচ্ছা, সো আমাদের কন্ট্রোল স্টেটমেন্টগুলো কি কি আছে ভাইয়া পুরা একটু বোঝাই। কন্ট্রোল স্টেটমেন্টগুলো, কন্ট্রোল ওই যে ইফ, এলস, সুইচ, কেস, এরকম এরকম অনেকগুলো আছে, হ্যাঁ। তো আমরা একটু সুইচটা বুঝাই, হ্যাঁ। সুইচ পরীক্ষা আসে, সুইচ যদি আমরা এক্সপ্রেশন নিবে অথবা ভেরিয়েবল নিবে, অথবা কি নিবে? ভেরিয়েবল নিবে। সো এখানে আমরা যদি কেস ধরেন ভেরিয়েবল, তারপরে কেস ভেরিয়েবল, এবার নিতে লাস্টে থাকবে ডিফল্ট, ডিফল্ট নিবে আর কি, হ্যাঁ। সো এখানে একটা জিনিস কাজ করবে, আমরা একটু খেয়াল করি, হ্যাঁ। আমরা এখন সুইচ নিয়ে কয়েকটা প্রবলেম দেখব, ওকে। তো ভেরিয়েবল এক্সপ্রেশনে যা আসবে সুইচে তা ঢুকবে। এখন সুইচ ফ্লোট কাজ করে না, ফ্লোট ভ্যালুতে কাজ করে না। তাহলে ফ্লোট কেন কাজ করে না? ফ্লোট এই ভেরিয়েবলে কারণ কি? কারণ যখন আমরা ফ্লোটটা দিব, যখন আমরা ফ্লোট ভ্যালুটা সুইচে দিব, সে আসলে মিলাতে পারবে না। কারণ 4.5 দিলাম এখানে, আর এখানে আসলে 4.50001 বা এরকম। তো এইটা কম্পিউটার কাছে এটা কিন্তু সেম না, এটা সেম না। সেজন্য ফ্লোট ভ্যালু নিয়ে সুইচ কাজ করতে পারে না। এমসিকিউতে আসে হুইচ ভ্যালু ইজ নট ওয়ার্কিং ইন সুইচ। সো আমরা অ্যান্সার করবো কি? যে ফ্লোট ভ্যালু সুইচে কাজ করে না। সো আমরা একটা সে অনুযায়ী সেরকম একটা প্রবলেম দেখি, প্লিজ সবাই একটু খেয়াল করি। আমরা যদি মেইন লিখলাম ইন্টিজার i সমান 10, সুইচ i, case 5, printf case 5, case 6, printf case 2। এটা 5 লিখে দিই, হ্যাঁ। কেস 2, ডিফল্ট। আচ্ছা, তাহলে এর অ্যান্সারটা কি হবে? সবাই একটু আমরা বলি এটার অ্যান্সারটা কি হবে, প্লিজ সবাই একটু আমরা অ্যান্সারটা বলবো যে এটার অ্যান্সারটা কি
কি হবে? এটা অ্যান্সারটা কি সবাই পারবো? I want your answer, dear all. ব্রেক লাগবে না, ইয়েস। আসত আসত শাওম, ইয়েস। আর শাওম শাওম, হ্যাঁ আপনার অ্যান্সারটা আমি দিব একটু পরে। হ্যাঁ, কেস 5 ভুল ভুল ভুল, তানবীর ভাই ভুল বলবেন। হ্যাঁ আচ্ছা, প্রথম হলো যদি আমরা ব্রেক ইউজ না করি, যদি যদি ব্রেক না করি, ব্রেক না ব্যবহার করি ব্যবহার করি ব্যবহার করি তবে তার নিচে সব কেস এক্সিকিউট হবে। হ্যাঁ আচ্ছা, যেমন কি দেখেন 5 i সমান কত পাইলে এখন 5, কেস 5 এ আসলো, প্রিন্টএফ এক্সিকিউট হলো কেস 5, তাহলে এক্সিকিউট করলো অ্যান্সার। হ্যাঁ অ্যান্সার, তাহলে কি হলো? কেস 5 হলো। তারপরে যখন ব্রেক পাবে না, ব্রেক পায় নাই, কি হলো? ব্রেক পায় নাই, কোনো ব্রেক পায় নাই। যেহেতু ব্রেক পায় নাই, তার মানে পরেরটাও কাজ করবে। কেস 5, কেস 6, কেস 2 এবং ডিফল্ট এটা সহ প্রিন্ট করে দিবে, বুঝা গেছে? সো সবগুলো প্রিন্ট হবে। সো কি হবে? সবগুলো প্রিন্ট হবে। আমরা কি বুঝতে পারলাম? সো সবগুলো ব্যাপারই প্রিন্ট হবে, ঠিক আছে। এখন হলো একটা খেলা দেখাই। হ্যাঁ, যদি এরকম থাকে যে i সমান 2, তাইলে কি হবে? খেয়াল করি, যদি ব্রেক না থাকে তাহলে এটা কাজ করবে। হ্যাঁ, ব্রেক না হবে সব কাজ করবে। এখন যদি i সমান 2 হয়, তাহলে কি হবে? i সমান 2 মানে সুইচে কত পাইলো? 2, তখন এটা মান হয়ে গেল 2। তখন এখানে চেক করবে কেস 5 12 লগে মিলছে, মিলে নাই। কেস 6 12 লগে মিলছে, না মিলে নাই। কেস 2 মিলছে, তখন প্রিন্ট হবে। তখন কি হবে? কেস 2। তখন আবার নিচে চলে যাবে, ব্রেক পায় নাই তো, ব্রেক না পেলে অটোমেটিক নিচেরগুলো সব প্রিন্ট করা শুরু করবে। তাহলে কেস 2 ও প্রিন্ট করবে, ডিফল্টও প্রিন্ট করবে, কেস 2 ও প্রিন্ট করবে এবং ডিফল্টও প্রিন্ট করবে, ঠিক আছে। সো আপনারা সবাই এই ব্যাপারগুলো একটু নিজেরা বাসায় এক্সিকিউট করে দেখবেন, ছোট ছোট ব্যাপারগুলো। হ্যাঁ, পরীক্ষায় এগুলো আসে। হ্যাঁ, সো পরীক্ষায় যেহেতু এগুলো আসে, সো এগুলো একটু নিজেরা দেখবেন। হ্যাঁ আচ্ছা, কেস 2 অ্যান্ড ডিফল্ট। হ্যাঁ, শফিক তুই ভেরি গুড। কেস 2 অ্যান্ড ডিফল্ট আমরা পাইলাম। হ্যাঁ, সো আমি আর কয়েকটা প্রবলেম হোমওয়ার্ক হিসেবে দিলাম। আচ্ছা, সো আমি এগুলো যা যা পড়াইলাম, সো এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে থাকবো। হ্যাঁ, সো
আমাদের ব্রেকটা কোথায় থাকে জানো, আমরা সবাই জানি, আমরা তো এগুলো জানি, হ্যাঁ, অনেক সহজ কোশ্চেন। এগুলো সুইচ, দেখেন সুইচ ভেরিয়েবল, তারপর কি থাকবে কেস, ধরেন কেস 1, হ্যাঁ, তখন নিচে থাকবে এরকম যে প্রিন্টএফ ডট ডট ডট, তারপর এখানে থাকবে ব্রেক, হ্যাঁ, এখানে থাকবে ব্রেক, ঠিক আছে। তারপর ধরেন কেস 2, তারপর সামথিং সামথিং, এখানে ব্রেক থাকবে, হ্যাঁ, এখানে সামথিং সামথিং দিয়ে ব্রেক থাকবে, এরকম আর কি প্রতিটা কেসের মধ্যে আমাদের ব্রেক থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো বই না আপু, একটু নেট থেকে দেখবেন কিছু কিছু প্রবলেম। আমি এতক্ষণ যা পড়াইলাম সবাই একটু খেয়াল করেন, আমি এতক্ষণ যে প্রবলেমগুলো পড়াইছি এই প্রবলেমগুলো থেকে রিটেনে আসবে না। রিটেনে যদি আসে ম্যাক্সিমাম এরকম আসবে যে হাই লেভেল, মিড লেভেল, লো লেভেলের পার্থক্যটা কি একটু লেখো, যদি প্রশ্ন সহজ করে আর কি। অথবা আসতে পারে যে টার্মিনারি অপারেটর দিয়ে একটা বড় প্রবলেম 2-1 মার্কের জন্য দিয়ে দিতে পারে, অথবা ওই যে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো বের করতে দিতে পারে, যে সাইজ অফ 4.5, সাইজ অফ 3.5, এই ব্যাপারগুলো 2-1 মার্কের জন্য আসতে পারে। কিন্তু এই টপিকগুলো থেকে এমসিকিউ মাস্ট প্রতিটা পরীক্ষায় আপনারা পাবেন, হ্যাঁ। সো হোম ওয়ার্ক একটু লেখেন। নাম্বার 1, হ্যাঁ, এ ইজ ইন্টিজার, দেন 5, দেন এ সমান 5/2 is equal to what, হ্যাঁ, 5/2 is equal to what। আচ্ছা, নাম্বার 2, printf %sign of d 9 %sign of 5, এগুলো কিন্তু সবাই করে করবেন না, মানে দেখা করবেন না, হ্যাঁ, মানে নিজেরা একটু প্র্যাকটিস করে করবেন, হ্যাঁ। the value 9.87 to 10 is called number A floor, number B sale, হ্যাঁ, number B sale, ওকে। সো এই প্রবলেমগুলো আমরা একটু বাসায় প্র্যাকটিস করব। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, আমি এখন 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব আর কি, হ্যাঁ। এই পর্যন্ত আমি যা যা হোমওয়ার্কগুলো দিচ্ছি এই চ্যাপ্টারগুলো থেকে, এটা একটু সবাই একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, উইস data type is suitable for number 65000 in 32-bit system. Size printf d size of 14f, size of 14, size of পাঁচটা হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, সো এই হলো প্রবলেম। আরেকটা প্রবলেম আমি দেখাতে ভুলে গেছি, সেটা হলো যদি এরকম হয়, হোমওয়ার্কের অ্যান্সার দেওয়ার দরকার নেই ভাই, সবাই হলো দেখে নিবে, হ্যাঁ। যদি এরকম থাকে যে i, i প্লাস প্লাস, তাহলে কোনটা কাজ করবে? যদি ধরেন i সমান 5 থাকে, হ্যাঁ। যদি এরকম প্রবলেম থাকে, আগে আমরা এই দিক থেকে শুরু করব। কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে শুরু করব। তাহলে i প্লাস প্লাস, এটা কি একটু পরে বাড়াবে না? তাহলে এটার মান, i এর মান যা আছে তাই থাকবে। এটার মান কি? i এর মান যা আছে তাই থাকবে।
কিন্তু যখন এটা এক্সিকিউট হবে তখন কি পরের স্টেপে এক্সিকিউট হবে, তখন কি হবে পরের স্টেপে এক্সিকিউট হবে। তাহলে আই প্লাস প্লাস থেকে কি হয়ে যাবে আই হয়ে যাবে, তার মানে এটার মান হয়ে যাবে 6। সো এই জিনিসটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ব্যাপারটা প্রথমে এরকম হবে যে প্রিন্ট এফ, মানে এখান থেকে দুইটা স্টেপ বানানো যায়, ডি কমা আগে কাজ করবে আই প্লাস প্লাস, এটা হলো আগে কাজ করবে, তারপরে প্রিন্ট এফ পার্সেন্ট সাইন অফ ডি আই কাজ করবে। সো যদি আই প্লাস প্লাস হয় তাহলে আই সমান কত 5, আই প্লাস প্লাস এখানে তো কাজ করবে না, পরের লাইনে কাজ করবে, তাহলে এটা মান 5ই থাকবে, এটা মান কত থাকবে, এটা মান 5ই থাকবে। তারপর কি হবে এই লাইনে এসে কাজ করবে, এই লাইনে যখন কাজ করবে তখন 5টা হয়ে যাবে 6। হ্যাঁ, এক্সিকিউট সবসময় কোন দিক থেকে হবে, ডান দিক থেকে হবে, মানে এই দিক থেকে এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে যাবে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করবো। হ্যাঁ, সো এই জিনিসটাকে যদি কমপ্লেক্স জিনিসটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে এটা হবে, তারপর এই জিনিসটা হবে। সো এই জিনিসগুলো কমপ্লেক্সগুলো কীভাবে করে আপনারা অনেকগুলো প্রবলেম নেটে পাবেন, হাজার হাজার প্রবলেম যে ডান দিক থেকে ভেঙে ভেঙে করতেছে আর কি। হ্যাঁ, এরকম প্রবলেম আমরা অহরহ আছে। সো আমরা সেই জিনিসটা একটু নিজেরা প্র্যাকটিস করবো। তাছাড়া আমি যদি আপনাদেরকে একটা প্রবলেম দেখাই, এরকম একটা প্রবলেম যদি একটু দেখাই তাহলে হয়তো ক্লিয়ার হবে না একটু। দেখেন যে ধরেন এটাকে আমি মুছে দিই। হ্যাঁ, এটাকে আমি মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি এরকম থাকে আই, ধরো আই সমান 10। হ্যাঁ, তাহলে প্রিন্ট এফ পার্সেন্ট সাইন অফ ডি পার্সেন্ট সাইন অফ ডি পার্সেন্ট সাইন অফ ডি প্লাস প্লাস আই প্লাস প্লাস, আবার যদি থাকে আই প্লাস প্লাস। হ্যাঁ, আচ্ছা সরি, এখানে একটা কম হয়ে গেছে, পার্সেন্ট ডি দিতে হবে একটা। হ্যাঁ, সো দেখেন এটা কি হবে, প্রথমে লেফট টু রাইট। হ্যাঁ, প্রিন্টে ফ্রম রাইট টু লেফট কাজ করবে, মানে এভাবে কাজ করবে। কোনভাবে কাজ করবে খেয়াল করি, এভাবে কাজ করবে। সো আই প্লাস প্লাস কি হবে, আই প্লাস প্লাস 10, তাহলে এটা তো পরের স্টেপে যা বাড়াবে, তাই না ভাই, পরের স্টেপে বাড়াবে। তাহলে আই প্লাস প্লাস কি থাকবে এখানে, এটা ভ্যালু 10ই থাকবে, এটা ভ্যালু কি থাকবে 10ই থাকবে। সো যখন এই আই প্লাস প্লাসে আসবে তখন কিন্তু এই 10টা এখানে 11 হয়ে আসবে, এখানে কত 10, বাট এখানে আস্তে আস্তে 10টা কত দেবে 11, তাহলে এইটা থেকে তো 11, কিন্তু ও যে আবার নিজে বাড়াচ্ছে সেইটা এখানে আসবে কত হয়ে 12 হয়ে আসবে। বাট এই যে প্লাস প্লাস এটা কি সাথে সাথে বাড়াবে না, সাথে সাথে একটা বাড়াবে ওর সাথে সাথে, তাহলে এটা হয়ে যাবে কত 13, এটা হয়ে যাবে 13। কারণ এই আইটা কি যা আছে তাই প্রিন্ট করে দিবে, মানে 13 প্রিন্ট করবে। আমি আবার বুঝাই, আই প্লাস প্লাস 10 ছিল, আই প্লাস প্লাস পরের লাইনে কাজ করে, সো সে 10 প্রিন্ট করে দিবে। কিন্তু এখানে আবার আই প্লাস প্লাস আছে, তো এই 10টা এখানে আস্তে আস্তে কত হয়ে যাবে 11 হয়ে যাবে। যখন 11 হবে সে 11 প্রিন্ট করে দিল। এখন যখন এখানে আসবে তখন সে কি 12 হয়ে আসবে, কারণ তার নিজেরটা এখানে আস্তে আস্তে বেড়ে যাবে 12। কিন্তু এই বেচারা কি করবে, এই 12টারে সাথে সাথে এক বাড়াবে, প্লাস প্লাস পিছনে প্লাস প্লাস এক, মানে সাথে সাথে বাড়ায় দিবে, তখন সে হয়ে যাবে কত 13 হয়ে যাবে। 13 হইলে এখানে আসবে কত 13, আর আই তো এখানে পরিবর্তনশীল না, সো সে 13 প্রিন্ট করে দিবে। সো আমরা কত বললাম 10 11 13 ডান দিক থেকে কিভাবে কাজ করে। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো আমরা দেখবো। হ্যাঁ, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সকালকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হলো যে ক্লাসগুলো ভালো মতো করেন, আর আপনাদের জন্য শুভকামনা রইল। বিপিএসসি পরীক্ষার জন্য কি কি পড়বেন আমি একটু শর্ট সাজেশন দিব না, সবাই তো পরীক্ষা দিবেন না, সো সবার জন্য আমি শর্ট সাজেশন দিব। হ্যাঁ, সবার জন্য আমি শর্ট সাজেশন দিব। হ্যাঁ, ওকে ফাইন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বিসিসির আচ্ছা আমি একটা মজার কথা বলি, রিমতি আপু, সেটা হলো বিসিসির এক্সামটা আমিও দিতে যাবো প্রশ্ন কালেকশনের জন্য, পরীক্ষা দেওয়ার জন্য না আসলে। হ্যাঁ, সো আপনাদের সবার সাথে কালকে আমার দেখা হবে, আমি কোশ্চেন কালেক্টের জন্য পরীক্ষা দিতে যাবো, নট ফর এক্সাম। সো সবাই কালকে আমরা দেখবো, বুয়েট পরীক্ষা নিবে, আর আমি কোশ্চেন কালেক্ট করতে যাব। যারা কোশ্চেন এএনইর পরীক্ষা দিবেন তারা একটু কোশ্চেনটা কালেক্ট করে রাখবেন, আর আমি যেহেতু এপির কোশ্চেনটা দিব, সো এপির কোশ্চেনটা হলো যে
আমি নিজেই কালেক্ট করে রাখবো। কালকে আমি কোশ্চেন কালেক্টের জন্যই যাবো বেসিক্যালি, নট ফর সিটিং ইন দ্য এক্সাম, মানে এক্সামে পরীক্ষা দিতে যাবো না, জাস্ট কোশ্চেন কালেকশন দিয়ে যাবো। হ্যাঁ, সো ক্লাসটা নিয়ে আশা করি আপনাদের সবারই সুবিধা পাইছেন, সবাই হয়েছেন। আর আমি যখন ক্লাস নিব তখন যদি আপনারা বলেন যে ভাই পরশুদিন পরীক্ষা ওইটার জন্য পড়ান, তারপরের দিন পরীক্ষা ওইটার জন্য পড়ান, তাহলে কিন্তু ক্লাস নষ্ট হবে। আমি ক্লাসগুলো এক ধারে পড়া যাব, 2 মাসের মধ্যে সব শেষ করব। হ্যাঁ, ডাটা সেন্টারের কোশ্চেন প্যাটার্ন বা এইসব জিজ্ঞেস করে লাভ নাই, আমি এক ধাসে পড়া যাবো। আমার সিলেবাস আপনার পুরো কমপ্লিট করেন, 2 মাস পরে আপনি পারফেক্ট হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। আর কালকে বিসিসি রিটেন এবং এমসিকিউ দুইটাই হবে একসাথে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ যাবো, আমার সাথে আপনাদের সবার দেখা হবে। সেই কামনা থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আশা করি এভাবে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করবো, খুব ভালো লাগবে। আর আজকের ক্লাসটা কেমন হয়েছে, মানে এই যে মানে এই সরাসরিও ক্লাস নিব অ্যানালগে, আর এরকম ডিজিটাল বোর্ডের ক্লাস নিব, সো আপনাদের দুইটাই ভালো লাগবে। হ্যাঁ, সো সেই কামনা নিয়ে আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। নেক্সট ক্লাস কবে হবে আমি জানাই দিব, হ্যাঁ, গ্রুপে জানাই দিব।